হ্যালো। ওকে, তো আমরা আগের দিন আইসোমারিজমটা করছিলাম। আইসোমারিজমে জাস্ট একটুখানি পার্ট বাকি আছে, ওটা আমরা কমপ্লিট করে নিই। ওকে, আমাদের আইসোমারিজমের যে পোর্শনটা হয়েছে ওটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তোমাদের এখন দুটো আইসোমারিজম বাকি, একটার নাম হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, এটা হচ্ছে কনফর্মার্স। ওকে, তো ফার্স্টে আমরা করব হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমেরিজম, এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে আগে লাইট কিভাবে যায়। লাইট কোনো একটা এনার্জাইজড সোর্স থেকে, ঠিক আছে, আমরা এটা তো অ্যাটমিক স্ট্রাকচার করেছিলাম, এরকম ওয়েভ ফরম্যাটে যায়। তো কিন্তু এই ওয়েভটা মিনস লাইটের সোর্স এখানে যাচ্ছে এদিকে, তুমি এই সাইড থেকে দেখছো, ধার থেকে দেখো, এটা ট্রেনের ট্র্যাকের পাশ থেকে যদি তুমি ট্রেনটাকে দেখো, ঠিক আছে, রেল লাইনের ধার থেকে যদি তুমি ট্রেনটাকে দেখো, তাহলে যেভাবে রেল লাইনের ট্রেনটা যাবে তুমিও লাইটটাকে সেরকম যেতে দেখছো। কিন্তু লাইটটা কিন্তু খালি ওই একটা ডাইরেকশনে যাচ্ছে তাই নয়, লাইট মাল্টিপল ডিরেকশনে যাচ্ছে। এখান থেকেও যে এইটা যাচ্ছে, ঠিক আছে, লালটাকে বলা হয় ওয়েভ আর পিঙ্কটাকে বলা হয় রে। ঠিক আছে, এটা হচ্ছে রে আর এটা হচ্ছে ওয়েভ। ঠিক আছে, এবার ওয়েভটা একটা প্লেনে ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি তুমি এখানে দাঁড়িয়ে দেখো, তোমার যদি পজিশনটা এখানে না হয়, এটা ধরো তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তোমার যদি পজিশনটা এখানে না হয়, এটা তোমার চুল মাথার পেছন দিকটা, ঠিক আছে, তোমার যদি পজিশনটা এখানে না হয়, ঠিক আছে, পজিশনটা যদি এখানে হয়, যদি এখানে দাঁড়িয়ে দেখো, ঠিক আছে, যদি তোমার এদিক থেকে তুমি দেখো, তাহলে তুমি কিরকম দেখবে বলো তো? তাহলে তুমি দেখবে লাইটটা এরকম 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 করতে করতে ওপর নিচে ভাইব্রেট করতে করতে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু সেটা একটা পার্টিকুলার ফোটন। লাইটের তো ডুয়াল নেচার আছে, আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম যে আইনস্টাইন দেখিয়েছেন লাইট ইজ এ পার্টিকেল অলসো, ঠিক আছে। তো এটা পার্টিকুলার একটা ফোটনের এরকম হচ্ছে কেসটা। বাকিগুলো পরের ফোটনটা ভাগাগুলো হয়তো এইভাবে কাঁপতে কাঁপতে যাচ্ছে, পরেরটা এইভাবে কাঁপতে কাঁপতে যাচ্ছে, মানে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেনে ভাইব্রেট করছে। They are vibrating in different planes with same amplitude, same frequency, same everything, but the plane is different. ঠিক আছে, এরকম ভাবে একটা রে কনস্টিটিউট হয়, এভাবে একটা রে কনস্টিটিউট হচ্ছে, ঠিক আছে। দেখা গেল সেটা হয়তো এই প্লেনটা, এই যে যেটা আঁকলাম অরেঞ্জ কালার, সেটা হয়তো এই প্লেনটা, ঠিক আছে। তো এরকম ভাবে লাইট সব দিকে মুভ করে, এদিক থেকে ওই দিকে গেল, ওই পয়েন্ট থেকে এদিকে আসবে, ওই পয়েন্ট থেকে এদিকে যাবে, ঠিক আছে। এটাকে একটা স্ফিয়ারের সেন্টার মনে করো, আর ওদের এন্ড পয়েন্টগুলোকে, অ্যারোর এন্ড পয়েন্টগুলোকে তুমি স্ফিয়ারের পেরিমিটার মনে করো, স্ফিয়ারের বাউন্ডারি মনে করো, ঠিক আছে। তাহলে সেন্টার থেকে, স্ফিয়ার কিন্তু সার্কেল না, 2D না 3D, ঠিক আছে। তো সেন্টার থেকে যে প্রত্যেকটা লাইন ওদের বাউন্ডারির প্রত্যেকটা পয়েন্টকে টাচ করছে, এক একটা হচ্ছে একটা রে ডিরেকশন, ঠিক আছে। একটা মোমবাতিকে ঘরের মধ্যে রেখে জ্বালিয়ে রেখে দিলে অন্ধকার ঘরে, লাল আলোটা সব দিকে ছড়ায়, 3 ডাইমেনশনে ছড়ায়, তার মানে রেটা আমার সব দিকে যাচ্ছে। আর প্রত্যেকটা ডাইরেকশনে যাওয়ার সময় আবারও ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাইব্রেট করতে করতে যাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেনকে ফলো করতে করতে যাচ্ছে, ঠিক আছে। আমার একটা ল্যাপটপ খোলা আছে, ঠিক আছে, ল্যাপটপে দুটো প্লেন আছে, একটা হচ্ছে এটা স্ক্রিনের প্লেন, সেটা যেটা আমার সঙ্গে প্যারালাল, আর একটা হচ্ছে যেটা কিবোর্ডের প্লেন, সেটা যেটা মেঝের সঙ্গে প্যারালাল, ঠিক আছে। তো এই ল্যাপটপের স্ক্রিন আর কিবোর্ড তার যে জাংশনে আছে, ওই জাংশন দিয়ে যদি একটা লাইট যায়, তাহলে একটা, মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ধরো এটা একটা ল্যাপটপ, ঠিক আছে, এটা হচ্ছে ওর কিবোর্ডটা, আর এটা হচ্ছে ওর এটা হচ্ছে ডেস্কটা, ঠিক আছে। বা আমি এটাকে একটু অন্যভাবে আঁকতে পারি, এটা হচ্ছে ওর ডেস্কটা, মানে স্ক্রিনটা। এবার ধরো এখান দিয়ে একটা লাইট যাচ্ছে, এখান দিয়ে তুমি একটা লাইট পাঠাচ্ছ, তাহলে এর যে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল গুলো কিভাবে ভাইব্রেট করতে করতে যাবে?
একটা ভাইব্রেট করবে ওই লালের প্লেনে, মানে এইভাবে, আরেকটা ভাইব্রেট করবে হচ্ছে পিঙ্কটার প্লেনে, মানে এইভাবে। ঠিক আছে, তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্লেনে ভাইব্রেট করতে করতে ব্যাপারটা মুভ করছে আর কি। ওদের মিন পয়েন্টটা হচ্ছে অরেঞ্জটা। ঠিক আছে, তো এইবার এইটার সামনে যদি তুমি নিকল প্রিজম রাখো, নিকল প্রিজম এটা এমন একটা প্রিজম যার মাঝখানে একটা এরকম ছোট্ট একটা স্লিট থাকে। স্লিট মানে হচ্ছে গ্যাপ, ছোট্ট একটা স্লিট থাকে। এটা যদি তুমি রাখো তাহলে এই যে জিনিসটা আসছে না, ঠিক আছে, এই জিনিসটা এখন এর ভেতর দিয়ে যাবে। ঠিক আছে, ধরো এই একটা নিকল প্রিজম, আর ওর সামনে এরকম একটা মাল্টিপল ডাইরেকশনে ভাইব্রেট করা একটা লাইট সোর্স, এই 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 এই, তাহলে কোনটা এই প্রিজমের ভেতর দিয়ে পাস করতে পারবে না, যেটা ওই স্লিটের প্যারালাল হবে। ঠিক আছে, বাকিগুলো কি হবে, বাকিগুলো ওখানে আটকে যাবে। মানে বোঝা যাচ্ছে, এই যে এইখানে যে এই লাইটটা আছে এটা আটকে গেল, এই লাইটটা আছে এগুলো আটকে গেল, এই লাইটটা আছে এটা সব থেকে বেশি আটকালো, একমাত্র এটা লম্বা লম্বি ছিল সেটাই একমাত্র এদিক থেকে বেরিয়ে চলে এলো। তাহলে তুমি এদের মিড পয়েন্টকে ধরে যদি একটা রে টানো, তাহলে রেটা যেন ফিল্টার হয়ে যাচ্ছে, নিকল প্রিজম দিয়ে এটা ফিল্টার হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাকে বলা হয় পোলারাইজেশন। এই ঘটনাটাকে বলা হচ্ছে পোলারাইজেশন। আমার একটা সানগ্লাস আছে, সেই সানগ্লাসটা সামনে থেকে যদি কেউ দেখে তো সেভাবে আমি আয়না পড়ে আছি, সে নিজের মুখ টুক সব দেখতে পাবে, কিন্তু আমি ভেতর থেকে যখন দেখছি আমি কিন্তু বাইরে সবকিছু দেখতে পাচ্ছি। ওই সানগ্লাসের যে কাঁচটা হচ্ছে এরকম নিকল প্রিজম একটা, ওটা কি করছে, বাকি সবকটা অ্যাঙ্গেলে যেই লাইটগুলো ভাইব্রেট করছে সেগুলোকে আটকে দিচ্ছে, খালি ওই পার্টিকুলার লাইটটা, যে লাইটটা ওর প্যারালাল যাচ্ছে, ওর স্লিটটার ওর মধ্যে যে গ্যাপটা আছে তার মধ্যে প্যারালাল যাচ্ছে, সেইটাই একমাত্র পাস হচ্ছে। তুমি ব্যাপারটাকে এরকম ভাবতে পারো, এটা ধরো একটা চশমার কাঁচ হলে, গোল রঙের ধরো চশমার কাঁচ, এখন তো আর এরকম হয় না, আগেকার দিনে মনীষীদের এরকম ধরনের চশমা হতো, তো তার মধ্যে তুমি এরকম কতগুলো স্লিট ইমাজিন করতে পারো, এরকম এরকম এরকম, গ্যাপগুলো ইকুয়াল হবে, আমি গ্যাপগুলো একটু বেশি দিয়ে দিয়েছি যাতে কম আঁকতে হয়, তাই জন্য দিয়ে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে আমার চশমার কাঁচটা। তাই যেই অ্যাঙ্গেলগুলো, যে লাইটগুলো এর প্যারালালি ভাইব্রেট করবে না, সেই লাইটগুলো কিন্তু এখানে আটকে যাবে, সেগুলো আটকে যাবে। একমাত্র যেটা ওর প্যারালাল ভাইব্রেট করবে, দ্যাট উইল পাস, একমাত্র এই লাইটটাই পাস করছে। ঠিক আছে, দ্যাট উইল গো বিয়ন্ড দ্য গ্লাস। ঠিক আছে, এবার এইটাকে বলা হয় পোলারাইজেশন, ইভেন্টটা বলা হয় পোলারাইজেশন। আর লাইট যেটা বেরোলো তাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট। প্লেন, কারণ একটাই প্লেনের ওপর ব্যাপারটা ভাইব্রেট করছে এখন রেজাল্টিংটা, পোলারাইজড লাইট। তাহলে এই লাইটটাকে যদি তুমি একটা সলিউশনের মধ্যে ধরো, একটা সলিউশন আছে, সলিউশনের মধ্যে তুমি একটা এরকম একটা লাইট আনছো যেটা কিনা প্লেন পোলারাইজড, মানে ওর একটা পার্টিকুলার ডাইরেকশনে ভাইব্রেশনটা হয়। ঠিক আছে, এই ভাইব্রেশনটা যেটা হচ্ছে ওটা একটা পার্টিকুলার ডাইরেকশন হয়, ধরো 90 ডিগ্রি উইথ দ্য রে। লাইটটা এখন ওখান থেকে বেরোবে, এক্সিট যখন করবে তখন কি দেখা যাবে, তখন দেখা যাবে ওটা কিছু না এরকম বেঁকে গেছে, আইদার এই ডাইরেকশনে বেঁকেছে অর এই ডাইরেকশনে বেঁকেছে। কত ডিগ্রিতে বেঁকবে সেটা আমি জানি না, সেটা ডিপেন্ড করবে কোন মেটেরিয়ালটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 90 ছিল যখন, এটা লেস দ্যান 90 হয়ে গেছে, আর এখান থেকে যদি আমি রেটা ইমাজিন করি তাহলে এক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান 90 হয়ে গেছে। ঠিক আছে, তো যদি এরকম ভাবে লাইটের ভাইব্রেশনাল প্লেনটা বেঁকে যায়, ঠিক আছে,
এটা কি হলো, এটা হচ্ছে লাইটের ভাইব্রেশনাল প্লেনটা বেঁকে গেল। আগে এটা এভাবে ভাইব্রেট করতে করতে আসছিল, জলে ঢোকার পর যখন বেরোচ্ছে তখন ওটা এইভাবে ভাইব্রেট করতে করতে বেরোচ্ছে, একটু স্ল্যান্ট হয়ে গেছে যেন একটু, ঠিক আছে, অথবা এইভাবে ভাইব্রেট করতে করতে বেরোচ্ছে, একটা স্ল্যান্টিং নিয়ে নিয়েছে, ঠিক আছে। অনেক সময় হয় না ক্যামেরাটাকে একটু বাঁকিয়ে ছবি তুলি, হ্যাঁ, তো সেই বাঁকিয়ে ছবি তোলার পর ক্যামেরাটাকে সোজা করে দেখলে যেরকম মনে হয় আর কি, ঠিক আছে। তো এই সাবস্টেন্সটাকে বলা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এটা কেন হয় না, কোনো একটা মলিকিউলের কোনো একটা সেন্টারে কোনো একটা এলিমেন্ট যদি থাকে যার চারটে হাতে 4 রকম গ্রুপ থাকতে পারে, ধরো এম, এন, এক্স আর ওয়াই, তাহলে এই সব সাবস্টেন্স গুলোর একটা অল্টারনেটিভ ইমেজও আছে। সেটা এরকম, হচ্ছে এম, ওয়াই, এন আর এক্স। তো এই সাবস্টেন্সটার মধ্যে যদি আলো ফেলি, এরকম ভাবে ভাইব্রেট করতে করানো একটা আলো এর ওপর ফেলি, তাহলে এটার আগে থাকার সময় যখন এটা এরকম আছে, পেছনে চলে গেলে সেটা এরকম হয়ে যায়। তাহলে এইটার উপরে যদি আমি সেম জিনিসটা ফেলতাম, যেহেতু ওয়াইটা এবার উল্টো দিকে চলে গেছে, ও কি করছে, ও বাঁকানিটা এবার উল্টো দিকে হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে সামনে, ওটা হচ্ছে পেছনে, এটা হচ্ছে বিহাইন্ড, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য সলিউশন, এটা হচ্ছে ইন ফ্রন্ট। এই ব্যাপারটাই হচ্ছে আমার ওই চেঞ্জ অফ পোলারাইজেশন, চেঞ্জ অফ পোলারাইজেশন। চেঞ্জ অফ পোলারাইজেশন যেমন এখানে হয়েছিল, ঠিক আছে, চেঞ্জ অফ পোলারাইজেশন। তার মানে হচ্ছে এই জিনিসটার মধ্যে আইদার এইটা আছে অর এইটা আছে। যেহেতু আমরা অলরেডি এটা জানি যে এরকম জিনিসের মধ্যে এরকম একটা লাইট ফেললে সেটা এরকম ডান দিকে বা দিকে, এবং এর মধ্যেও লাইটটা ফেলেছি এবং তার ফলে ওটা ডান দিকে বা বাঁ দিকে বেঁকেছে, অর্থাৎ কিনা ওই মেটেরিয়ালটার মধ্যে এরকম দুটো সাবস্টেন্সের মধ্যে যে কোনো একটা সাবস্টেন্স আছে, ঠিক আছে। এদেরকে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বলা হয়। তাহলে দোজ কম্পাউন্ডস which can change the vibrational plane, change the vibrational plane are called optically active compound, ঠিক আছে। তাহলে ওর কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে there must be at least one point which must be holding 4 different groups, ঠিক আছে। that point is called chiral point, that point is called chiral or chiral point, স্পেলিংটা হচ্ছে chiral or chiral, ঠিক আছে, chiral or chiral, যেভাবে খুশি উচ্চারণ করতে পারো, ঠিক আছে। that point is called chiral point। তাহলে কোনো একটা মলিকিউলে যদি chiral point থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে ওর একটা কন্ডিশন। আর নাম্বার 2 হচ্ছে বাই এনি মিন,
you cannot superimpose its mirror image. Superimpose its mirror image. কোনোভাবেই তুমি ব্যাপারটাকে সুপার ইম্পোজ করাতে পারবে না, ঠিক আছে? তবেই একমাত্র ওটাকে আমরা বলবো যে ওরা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, ঠিক আছে? সুপার ইম্পোজ করা মানে হচ্ছে এইটা, ধরো আমি একটা কম্পাউন্ড নিয়েছি CHHOHH, আরেকজন আনলো একটা কম্পাউন্ড COHHHH, তাহলে আমি বললাম ধরতে দিই, আমি তো এটাকে এরকম ঘুরিয়ে দিই, এগুলোকে এরকম ঘুরিয়ে দিই, তাহলেই তো এটা এরকম হয়ে যায় CHHHOH। তাহলে এই দুটো সুপার ইম্পোজেবল হয়ে গেল কিনা, আমি এটার উপর এটা লিখতে পারি কিনা, এইচ এর উপর এইচ লিখলাম, এইচ এর উপর এইচ লিখলাম, বন্ডের উপর বন্ড, সি এর উপর সি, বন্ডের উপর বন্ড, বন্ড সি এর বন্ডের উপর বন্ড, এইচ এর উপর এইচ, বন্ডের উপর বন্ড, ও এর উপরও এইচ এর উপর এইচ, তাহলে হয়ে গেল সুপার ইম্পোজ। তাহলে দিজ আর সুপার ইম্পোজেবল। ওকে, মিরর ইমেজ সুপার ইম্পোজেবল মানে, মিরর ইমেজ সুপার ইম্পোজেবল মানে হচ্ছে ধরো CHCl BRH এর মিরর ইমেজ করেছি আমি এরকম CHH ClBr, সরি Cl টা এদিকে হবে, এদিকে Br এদিকে Cl। এবার তুমি বললে এদিকে আমি এরকম ভাবে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিলে কি হয়ে যাচ্ছে দেখো, এই এইচটা মানে এটা এখান থেকে সোজা ঘুরিয়ে এইখানে চলে আসবে নিয়ে, তাহলে এই এইচটা উপরে উঠে গেল, সিটা সি এর জায়গায় রইলো, ওই এইচটা নিচে চলে এলো। এবার দেখো সিএলটা কোথায় চলে গেছে, সিএলটা তো মানে এদিক থেকে ঘুরে এদিকে চলে গেছে, বিআরটাও তো মানে এদিক থেকে ঘুরে এখানে চলে এসেছে, মানে বিআর এখানে হয়ে গেছে, সিএল এখানে হয়ে গেছে। দেখো দুটো মিরর ইমেজ সুপার ইম্পোজেবল, তাহলে CH BR ClH, ঠিক আছে? তাহলে এটা হলো মিরর ইমেজ সুপার ইম্পোজেবল, মিরর ইমেজ সুপার ইম্পোজেবল। তাহলে এরা দুজনের কেউই অপটিক্যালি অ্যাক্টিভ নয়, বোথ আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, বোঝা গেল তো ব্যাপারটা সৌজিৎ? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? হ্যাঁ ওকে, সৌবর্ণ বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা যদি এরকম একটা মলিকিউল নিই যার কার্বনের চারটে আলাদা আলাদা অ্যাটম আছে, CH, বা আলাদা গ্রুপ আছে Cl CH3 OH, তাহলে এর মিরর ইমেজটা দেখো তো কি আসে। একটা মিরর বসাও, বসিয়ে মিরর ইমেজটা দেখো, সি মাঝখানে আছে, এইচ ওপরে উঠে গেছে, OH এদিকে চলে এসছে, Cl এখানে চলে এসছে, আর CH3 এখানে। কোনোভাবেই কি এটাকে ঘুরিয়ে সুপার ইম্পোজেবল করা যাবে? এরা কি কোনোভাবেই সুপার ইম্পোজেবল হবে? আমি যদি Cl এর উপর Cl বসাতে যাই, মানে কার্বনের উপর কার্বন বসাতে যাই, তাহলে এইচ এর উপর এইচ বসবে, CH3 এর উপর CH3 বসবে, Cl এর উপর OH বসে যাবে, আর OH এর উপর Cl বসে যাবে। তাহলে কি হলো কি এই পোর্শন দুটো সুপার ইম্পোজেবল? কোনোভাবেই এই পোর্শন দুটো সুপার ইম্পোজেবল হলো না। স্যার এটা ঠিক বুঝলাম না, আরেকবার এক্সপ্লেইন করবেন? তুমি এখানে বুঝেছো সুপার ইম্পোজেবল বলতে কি বোঝায়? বুঝেছি। চারটার উপর লিখি তাহলে সেটা দুটো সেম হয়ে যাচ্ছে,
বিআর এর উপর বিআর চলে যাচ্ছে, সিএল এর উপর সিএল চলে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে সুপার ইম্পোজেবল। আচ্ছা, মিরর ইমেজ সুপার ইম্পোজেবল মানে হচ্ছে আমি এটাকে মিরর ইমেজ করলাম, ঠিক আছে? আগে একটা অরেঞ্জ দিয়ে লিখেছিলাম, তাই না? এখানে অরেঞ্জ দিয়ে একটা লেখা ছিল এরকম, হ্যাঁ স্যার। সি এইচ সিএল এইচ বিআর এরকম লেখা ছিল। তারপর সেটাকে মিররে ফেলে আমি এটা পেলাম, সিএলটা হ্যাঁ। রাইট হ্যান্ড সাইডে সিএল লেফট হ্যান্ড সাইডে চলে এলো, বিআরটা লেফট হ্যান্ড সাইডে, বিআরটা রাইট হ্যান্ড সাইডে চলে এলো। এবার পুরোটাকে আমি অ্যাডজাস্ট করলাম, টপ টু বটম ঘোরালাম, তাহলে তলার এইচটা উপরে উঠে গেল আর উপরের এইচটা তলায় নেমে এলো। যেই এরকম হলো, তাই দেখো দেখো বিআরটা যেটা রাইটে ছিল সেটা আবার লেফটে ফিরে গেছে, আর যেটা লেফটে ছিল সেটা, যে সিএলটা লেফটে ছিল সেটা রাইটে চলে গেছে। তাহলে এবার দেখো তুমি যদি দুটো বডিকে একসঙ্গে মার্জ করাও, তাহলে ওরা দুজন মার্জ হয়ে যাচ্ছে। তাহলে এদেরকে আমি বলতে পারছি মিরর ইমেজ সুপার ইম্পোজেবল। এবার তুমি এখানে দেখো, এখানে কোনোভাবেই এর অরিজিনাল স্ট্রাকচারটা কি ছিল? এর অরিজিনাল স্ট্রাকচার ছিল এরকম, CH CH3 CL আর OH, আর এটাকে আমার মিরর ইমেজ পেয়েছি। তাহলে এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ইমেজ। এবার ইমেজ আর অবজেক্টকে সুপার ইম্পোজ করাচ্ছি, তাহলে সুপার ইম্পোজড অবজেক্ট অ্যান্ড ইমেজ, সুপার ইম্পোজড অবজেক্ট অ্যান্ড ইমেজ। ওটা কিরকম দেখাবে? তলায় থাকবে হচ্ছে এইটা লাল রঙেরটা, CH CH3 CL OH, আর অবজেক্টটা কোথায় থাকবে, ইমেজটা কোথায় থাকবে? ইমেজটা থাকবে উপরে নীল রঙেরটা CH CH3। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কে আছে? CL আছে। রাইট হ্যান্ড সাইডে কে আছে? OH আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি বন্ড টেনে CL লিখলাম, আর রাইট হ্যান্ড সাইডে বন্ড টেনে OH লিখলাম। মিললো কি দুখানা? এই পোর্শন আর এই পোর্শনটা কি ম্যাচ করেছে ওপর নিচে? যেমন ভাবে এখানে করছিল ম্যাচ, এখানে সিএল এর তলায় সিএল চলে গেছিল, বিআর তলায় বিআর চলে গেছিল, এখানে কি ম্যাচ করেছে? সেটা এখানেও করেনি, এখানেও করেনি। এদিকে ওইচ এর ওপরে সিএল চলে এসছে, ওদিকে সিএল এর ওপরে ওইচ চলে গেছে। এই দুটো ম্যাচ করেছে, এই দুটো দেখতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, ম্যাচড। দিস আর ম্যাচড, ম্যাচড, বাট দিস ইজ মিসম্যাচ, দিস ইজ মিসম্যাচ। তাহলে আমি বলতে পারি এই অবজেক্টটা কি? এই অবজেক্টটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে দিস অবজেক্ট ইজ কল্ড অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। কারণ প্রথম শর্ত হচ্ছে চারটে কর্নারে চারটে আলাদা আলাদা গ্রুপ আছে, দ্যাট শর্ত কন্ডিশন ফুলফিলড, হাইড্রোজেন ক্লোরিন CH3 আর OH, 4 ডিফারেন্ট গ্রুপ। তাহলে এই কন্ডিশন ঠিক। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে mirror image is not superimposable, mirror image is not superimposable তাহলে এইটাও আমার ঠিক। তাহলে এই যে দুটো কন্ডিশন ছিল, 1 point with 4 different groups, এটাও আমার ফলো হচ্ছে ওখানে। superimpose cannot superimpose mirror image, এই কন্ডিশনটা আমার ওখানে ফলো হচ্ছে, তাই জন্য এরা কি হয়ে গেল? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হয়ে গেল। ওকে, তাহলে এর আইসোমারটা কি হয়? তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে CH3 ClOH, এটার নাম হচ্ছে 1 ক্লোরো ইথানল, ঠিক আছে? ইথানল কি করে হচ্ছে? এই কার্বনটা হচ্ছে 1 নম্বর কার্বন, এই কার্বনটা হচ্ছে 2 নম্বর কার্বন, তো 1 নম্বর কার্বনেই ক্লোরিন আর 1 নম্বর কার্বনেই OH আছে, তাই ইথানলটা ইথানল হয়ে যাবে কারণ দুটো কার্বন আছে, ঠিক আছে? আর 1 নম্বর পোর্শনে একটা ক্লোরিনও আছে, তাই জন্য এটার নাম হয়ে গেল 1 ক্লোরো ইথানল।
তাহলে এর আইসোমারটা এটা হবে, তার নামও 1-ক্লোরোইথানলই থাকবে, এর অপটিক্যাল আইসোমারের নামও আমার 1-ক্লোরোইথানলই থাকবে, কারণ আমরা আগের দিন বলছিলাম যে মানে স্টিরিও আইসোমারে আইইউপিএসি নেমটা চেঞ্জ হয় না, কিন্তু এটা চেহারা উল্টে যাবে, চেহারা হয়ে যাবে এরকম CH3OH ঠিক আছে। তাহলে দে আর, এটা কম্পাউন্ড নাম্বার 1, এটা কম্পাউন্ড নাম্বার 2, তাহলে বলা যায় 1 and 2 আর অপটিক্যাল আইসোমার। তুমি বলবে আরে এটা তো একটু আগে মিরর ইমেজ ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি এটা মিরর ইমেজ ছিল, কিন্তু এখন এটাই রিয়েলিটিতে যদি চলে আসে তাহলে, তার মানে মিরর ইমেজটাই যদি রিয়েলিটিতে চলে আসে তখনই সেটা অরিজিনাল বডির সঙ্গে অপটিক্যাল আইসোমার হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট 1 and 1, এটা হচ্ছে অবজেক্ট 2, এটা কিন্তু মিরর ইমেজ নয়, মিরর ইমেজের মতো দেখতে, তোমার ডান হাত আর বাঁ হাত, ঠিক আছে, তোমার ডান হাত আর বাঁ হাতকে দেখো, তুমি কখনোই একই সারফেস দেখলে, ধরো তুমি দুটোতেই চেটোটা দেখছো, চেটো হচ্ছে যেখানে বেশি পরিষ্কার অংশটা, ফিঙ্গার গুলো ফোল্ড করলে যেদিকে ফোল্ড হয়, যদি তুমি দুটোকে পাশাপাশি রেখে দেখো তাহলে দেখবে একটার থাম হচ্ছে লেফট সাইডে, একটা থাম রাইট সাইডে, কোনোদিনই ওরা সেম হচ্ছে না। ম্যাচ করাতে গেলে তোমাকে উল্টাতে হবে, যে কোনো একটা হাত উল্টাও, তাহলেই দেখো তোমার দুটো থাম্বই সেম সাইডে আছে, যে কোনো একটা হাত উল্টাও, ঠিক আছে। এবার এই অবস্থায় তুমি আয়নার সামনে দাঁড়াও, তখন তুমি কি দেখতে হবে, যে হাতটা উল্টেছো, ঠিক আছে, তার ক্লিন সারফেসটা তুমি এবার আয়নায় দেখছো, এবং ওটার ছবিটা আর তোমার যে হাতটা উল্টাওনি তার ছবিটা সেম আছে, ঠিক আছে। আমি একটু ডিটেলসে বলি এটাকে। ধরো এইটা তোমার রাইট হ্যান্ড, এটা তোমার রাইট হ্যান্ড, তাই তোমার লেফট হ্যান্ডটাকে এরকম দেখতে হবে, লেফট হ্যান্ডটা নিশ্চয়ই এরকম দেখতে হবে, তাহলে এ দুজন কি সেম? এ দুজন সেম না, দুদিকেই এটা এখানে ওই হাতের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো এখানে রয়েছে, ঠিক আছে, হাতে তো অনেক রকম লাইন থাকে, সেই লাইনগুলো এখানে রয়েছে। তাহলে এটা আমার লেফট রাইট হ্যান্ড, এটা আমার লেফট হ্যান্ড। এবার আমি লেফট হ্যান্ডটাকে টার্ন করাচ্ছি, টার্ন ইট, এটাকে অ্যাজ ইট ইজ রাখো, অ্যাজ ইট ইজ, তাহলে রাইট হ্যান্ড হয়ে গেল এরকমই দেখতে, রাইট হ্যান্ডটা রাইট হ্যান্ডের মতোই রইল, কিন্তু লেফট হ্যান্ডটা উল্টে গেল, ঠিক আছে, লেফট হ্যান্ডে হয়ে গেল শর্ট ফিঙ্গার এদিকে, তারপর নেক্সট ফিঙ্গার, তারপর নেক্সট ফিঙ্গার, তারপর ইন্ডেক্স ফিঙ্গার, তারপর এখানে থাম। ইট ইজ ফ্রম দ্য ব্যাক সাইড, ইট ইজ ফ্রম দ্য ব্যাক সাইড, এইখানে তোমার বোথ আর ফ্রন্ট, বোথ আর ফ্রন্ট, ফ্রন্ট ফ্রন্ট, এখানে এটা ফ্রন্ট রইলো যেহেতু এটা টার্ন করানি, এটা একটু টার্ন করেছো তাই এটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে আমার ব্যাক সাইড। ব্যাক সাইডে কি থাকে, ব্যাক সাইডে কতগুলো বোনস থাকে যেগুলো ফিঙ্গার থেকে তলার দিকে রান করেছে, এরকম কতগুলো বোনস আছে, তাই না। এবার তুমি আয়নার সামনে দাঁড়িয়ে এটাকে দেখছো, তাহলে আয়নায় এর মিরর ইমেজটাকে এরকম পাবে, এর মিরর ইমেজটা এরকমই পাবে, এই 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 আর এই, আবার তোমার হাতের লাইনগুলো সব এখানে আবার দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মিরর ইমেজ। আর তোমার এটা তোমার লেফট হ্যান্ড সাইড, এগুলো সব তোমার লেফট হ্যান্ড, এটাও লেফট, এটাও লেফট, আর রাইটটা তুমি অ্যাজ ইট ইজ আবার রেখে দিয়েছো, আবার তুমি এটাকে অ্যাজ ইট ইজ রেখেছো, এটাকে জাস্ট করেছো কি মিরর করেছো, তাহলে অ্যাজ ইট ইজ রাখলে ওটারও হাতের শেপটা এরকমই হবে, ঠিক আছে, এটা তোমার রাইট, এখানেও তোমার সেই লাইনগুলো রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে তো যে লেফট হ্যান্ড সাইডের মিরর ইমেজটা
লেফট হ্যান্ডের মিরর ইমেজটা রাইট হ্যান্ডের অরিজিনাল ফিগারটা সেম, ঠিক আছে? তাহলে এর থেকে যাচ্ছে যে আমার মিরর ইমেজে যেটা আছে সেটাই যদি রিয়েলিটিতে চলে আসে তাহলে সেটাই আমার অপটিক্যাল আইসোমার হয়ে যায়। তার মানে এই দুজনের নামই হচ্ছে আমার 1-ক্লোরো-ইথানল। কিন্তু এখানে যদি তুমি লাইট পাঠাও, এরকম একটা লাইট পাঠাও, লম্বা লাইট, লাইটটা যাও বেরোনোর সময় এরকম ভাবে বেরোবে। আর এখান দিয়ে তুমি একটা লাইট পাঠাও, এরকম লম্বা লাইট, লাইটটা যাওয়ার সময় এরকম ভাবে বেরোবে। এটাই হচ্ছে দুজনের তফাৎ। এটা হচ্ছে ইনকামিং লাইট, ইনকামিং, আর ওটা হচ্ছে আমার আউটগোয়িং লাইট। আউটগোয়িং, ঠিক আছে? দুজনের লাইটের ভাইব্রেশনাল প্লেনটা দুটো অপোজিট সাইডে বেঁকেছে, যেদিকে ওইচ আছে সেদিকে বেঁকে গেছে, ঠিক আছে? এর তিনটে টাইপ আছে, একটা হচ্ছে এনানসিওমার, একটা হচ্ছে ডায়াস্টিরিওমার, ঠিক আছে? আর একটা হচ্ছে মেসোমার। এনানসিওমার হচ্ছে অবজেক্ট and mirror image of second object 1 and mirror image of object 2 are superimposable. Object 1 and mirror image of object 2 superimposable. আমাদের হাত সুপার ইম্পোজেবল, কিন্তু অপোজিট ওয়েতে। হাত সুপার ইম্পোজেবল আমরা নমস্কার করতে পারি। যদি আমার দুটো থাম্বি একই সাইডে হতো তাই নমস্কার করতে গেলে আটকে যেত, ঠিক আছে? আমার থাম যদি বোথ সাইডে যদি লেফট হ্যান্ড সাইডে হতো তাহলে আমি যখন নমস্কার করতে যেতাম ব্যাপারটা উল্টো হয়ে যেত। খেয়াল করে দেখো, আমরা লেফট হ্যান্ডের গ্লাভস, যারা কেউ ক্রিকেট খেলেছো তারা জানো, বা গ্লাভসের ইয়ে যারা জানো, সেটা হচ্ছে লেফট হ্যান্ডের গ্লাভস রাইট হ্যান্ডে ঢোকানো যায় না। তার কারণ কি, আমাদের হাত দুটো এই এনানসিওমারের প্রিন্সিপালকে মেনে চলে। একজন আরেকজনের মিরর ইমেজের সুপার সঙ্গে সেম। ডান হাত বাঁ হাত একরকম দেখতে নয়, ডান হাতের ছবি বা ডান হাতের মিরর ইমেজ বাঁ হাতের মতো দেখতে। তো এনানসিওমারও তাই হচ্ছে, ঠিক আছে? আমি যদি এখানে একটা এরকম আঁকি, CH3 C2H5, আর এখানে OH, এখানে OH, এখানে H, আর এখানে H লিখি, তাহলে এটার সঙ্গে যদি আমি এই ছবিটা দিই, CH3 C2H5, এদিকে H, এদিকে H, এদিকে OH, এদিকে OH, তাই দেখো এইটা আর এইটা দেখতে একই রকম নয়, কিন্তু একটা ডান হাত একটা বাঁ হাতের মতো, ঠিক আছে? দুটোকে জোড়ো, জুড়ে যাবে। এটার মিরর ইমেজ টানো, এটার মিরর ইমেজ নাও, দেখবে ঠিক দুটোকে একরকম দেখতে হয়ে যাবে। CH3 C2H5 H OH OH, তাহলে এটা অবজেক্ট 1, এটা অবজেক্ট 2, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এইটা তো রিয়েলিটিতে নেই, এটা তো হচ্ছে মিরর ইমেজ অফ অবজেক্ট 1, মিরর অফ 1। তা দেখো মিরর অফ 1 আর 2টা একই রকম দেখতে, তাহলে 1 আর 2 তার মানে এনানসিওমার, দে আর বোথ এনানসিওমার। এইখানে গেলে লাইটটা, স্ট্রেট লাইটটা এটার মধ্যে দিয়ে গেলে এরকম ভাবে বেঁকে যায়, এটার মধ্যে দিয়ে গেলে এরকম ভাবে বেঁকে যায়, বোথেতেই ও লাইটটা এরকম ভাবে আসছিল। আর ডায়াস্টিওমার হচ্ছে অবজেক্ট 1 and 2 neither superimposable not their mirror image, not their mirror image। ঋত্বিক রোশনের মতো, ঋত্বিক রোশনের ডান হাতে 6টা আঙুল আছে, ঠিক আছে? তো কোনোভাবেই ও কোনদিন ওটাকে বাঁ হাতের সঙ্গে
সুপার ইম্পোজ করাতে পারবে না, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা কিরকম যাচ্ছে, এখানে ব্যাপারটা যাচ্ছে এরকম। ফার্স্ট অবজেক্টটা এরকম দেখতে, CH3 C OH OH C2H5, আর এর মিরর আর এর অপোজিটটা হচ্ছে CH3 C OH CHOH C2H5। তাই দেখো কোনোভাবেই কি দুজনের কোন রকম ভাবে কোনো দিক থেকে মিরর ইমেজ করো, যাই করো তাই করো, যা খুশি করো, সেম পাবে? এই দুটো কখনোই তুমি সেম পাবে না। ওকে, তাই জন্য এরা হয়ে গেল কি, এরা হলো ডায়াস্টিরোমার। আইইউপিএসি নোমেনক্লেচার করতে দাও, ঠিক পাবে। আইইউপিএসি নোমেন করতে গেলে এটা ঠিক পাবে। এটা হচ্ছে পেন্ট 2,3 পেন্টান 2,3 ডাইঅল। এই দুজনের নামই হচ্ছে পেন্টান -2,3 ডাইঅল। দুখানা ওইচ আছে তাই ডাইঅল, আর 2 নম্বর 3 নম্বর কার্বন আছে তাই জন্য হচ্ছে পেন্টান এই 2,3, আর টোটাল 5টা কার্বন ওই চেনে আছে বলে এটার নাম পেন্টান। ঠিক আছে, এই সব কটার নাম পেন্টান 2,3 ডাইঅল, কিন্তু তাদের স্ট্রাকচার 3D তে অ্যারেঞ্জমেন্ট তাদের দেখতে আলাদা। মুখ চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু আগে তো কখনো দেখিনি মনে হচ্ছে, দেখেছি মনে হচ্ছে কিন্তু আমি শিওর আমি আগে দেখিনি। ঠিক আছে, তো এদের দুজনকে দেখে তাই মনে হচ্ছিল যে একজনের ডান দিকে তিল আছে তো একজনের বাঁ দিকে তিল আছে। ঠিক আছে, একজন ডান দিকে সিটি করেছে তো একজন বাঁ দিকে সিটি করেছে, একজনের জামার ডান দিকে পকেট তো একজনের আবার বাঁ দিকে পকেট। দেখে চেনা চেনা লাগছে কিন্তু মনে পড়ছে না। ঠিক আছে, আর এরা দুজনকে একই রকম দেখতেই নয়, তাও নাম করতে গেলে এই তোদের দুজনের নামই সেম। ও আচ্ছা, নাম করতে গেলে সেম করছে। আর মেসোমার হচ্ছে object are 1 and 2 are looking different, 1 and 2 are superimposable. মিরর ইমেজ টিমেজ যাবে না, ওরা নিজেরাই যদি সুপার ইম্পোজেবল হয়ে যায়। সেটা কিরকম, সেটা হচ্ছে এরকম, CH3 COH আর CH3, আর আরেকটা আছে তাহলে CH3 CHOH আর CH3। তাহলে দেখো এইটাকে যদি তুমি 180 ডিগ্রি ঘোরাও, পিঙ্ক পিঙ্ক, তাহলে দেখো কি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল CH3 CH3, এই পোর্শনটা চলে এলো এইখানে, আর এইটা চলে গেছে এইখানে, তাহলে ওইচ চলে আসবে এই দিকটাতে আর এই চলে যাবে এই দিকটাতে। তা দেখো এটা অবজেক্ট 1, এটা অবজেক্ট 2, এটাও তো অবজেক্ট 2, এই দুটো তো ইকুয়াল, এ তো মিরর ইমেজ নয়, হয়তো ঘুরিয়েছি। তাহলে 1 আর 2 দেখো সিমিলার দেখতে গেল, 1 ও যা 2 ও তাই, তাহলে দে আর নট অপটিক্যালি অ্যাক্টিভ, দে আর নট অপটিক্যালি অ্যাক্টিভ। দে মানে হচ্ছে 1 and 2, অপটিক্যালি অ্যাক্টিভ, দে আর কল্ড মেসোমার। তুমি বলবে কেন, এখানে তো কাইরাল কার্বন আছে। কোথায় আছে দেখো, এখানে আছে, এই কার্বনটা কাইরাল, এই কার্বনটা কাইরাল, যতগুলো কার্বন আছে সব কাইরাল। কি করে হচ্ছে দেখাও, কেন, এটা তো খুব সোজা। এখানে CH3, এখানে OH, এখানে OH H, আর এখানে এত বড় একটা গ্রুপ আছে, তাই চারটে আলাদা আলাদা হলো কিনা। তাহলে এই কার্বনটাকে কেস করিয়ে এই চারদিকে চারটে আলাদা গ্রুপ আছে কিনা, হ্যাঁ আছে। সেই জন্য এটা কি হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল এনানসিওমার, কিন্তু হলো কি, হলো মেসোমার। তাহলে তিনটে ক্যাটাগরি, একটা হচ্ছে অবজেক্ট সুপার ইম্পোজেবল, তার নাম্বার 1, objects are superimposable,
super important, superimposable, that is called mesomer. নাম্বার 2 হচ্ছে objects are not supimp, এটা হয়ে গেল ডায়াস্টিরিওমার। ডায়াস্টিরিওমারকে কোনোভাবেই তুমি, আর নাম্বার 3 হচ্ছে যেটা objects and image, objects and image and image, আর এটা হচ্ছে at least one image is superimposable, is supimp, এটাই হচ্ছে আমার enantiomer। That is the summary. আর নেক্সট হচ্ছে কনফার্মার্স। কনফার্মার্স হয় যাদের মধ্যে খালি সিঙ্গেল বন্ড আছে। হ্যালো স্যার, আওয়াজ আসছে? হ্যাঁ আসছে। তুমি কখন জয়েন করলে? এই 2 মিনিট হলো। কোথায় ছিল এতক্ষণ? ট্যাবলেটটা খুঁজে পাচ্ছিলাম না আমি, মা কোথায় রেখে দিয়েছিল। ওকে, আমরা তো অনেকটাই করিয়ে ফেললাম আর আগে। আমি আজ থেকে তোমাদের আপলোড গুলো স্টার্ট করব। তোমাদের আজকে ঠিক থেকে আছে। সিরিয়ালি তোমাদের যাবে ভিডিওর লিংক। ওকে, আচ্ছা। কনফার্মার্স হচ্ছে তাহলে এই ভিডিওটা আপলোড করে দিন না, ওটা পেয়ে যাবো আমি। করবো তো, সব সিরিয়ালি পেয়ে যাবে। ওকে, সিঙ্গেল বন্ড হচ্ছে এরকম একটা ক্লাউড। আমরা তো হাইব্রিডাইজেশনে দেখে নিচ্ছি যে কিরকম ভাবে ক্লাউড তৈরি হয়। তো ওখানে ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা দেখে নিচ্ছি কিভাবে ক্লাউড গুলো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে। তাহলে ধরো এখানে একটা কার্বন আছে, ঠিক আছে? তো কার্বনের তো 4টে হাইব্রিডাইজ অরবিটাল থাকে, একটা এরকম ক্লাউড, একটা এরকম ক্লাউড, একটা এরকম ক্লাউড, প্রত্যেকটার একটা ছোট্ট করে একটা পোর্শন থাকে, একটা বড় করে এরকম পোর্শন থাকে। এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড আমার একটা কার্বন অ্যাটম, ঠিক আছে? তো এর পাশে যদি আরেকখানা কার্বন অ্যাটম বসে তাহলে ওরও 4টে এরকম হাইব্রিডাইজ ক্লাউড থাকবে। তাহলে একটা ক্লাউড হয়ে যাবে এরকম। তাহলে এদের মধ্যে কি হচ্ছে, একটা ওভারল্যাপিং জোন তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য বন্ডিং, ঠিক আছে? এই জোনটা যত বড় হবে দ্যাট ইজ দ্য বন্ডিং। এই জোনটা যত বড় হবে তত ওটা ভালো বন্ড করেছে বলে আমরা ধরবো। তাহলে এটা আর বাকি 4টে এরকম একটা ওভারল্যাপিং ক্লাউড আছে, মানে 4টে এরকম ক্লাউড থাকবে, 4টে করে হাইব্রিডাইজ অরবিটাল থাকে। তো এটা একটা, এটা একটা, আর এটা একটা। এবার যদি তুমি এটাকে ধরে পুরো আর এরকম ভাবে সিলেক্ট করে এদিকে শিফট করে আনো, তাই দেখো তোমার ক্লাউডের ওভারল্যাপিংটা যেখানে ছিল সেখানেই চলে গেল। হ্যাঁ, দেখো তাহলে যদি একটু শিফট করে নাও, তা দেখো ওভারল্যাপিংটা একটু বেড়ে যাচ্ছে, তার মানে বন্ডিংটা আরো বেশি স্ট্রং হচ্ছে। কিন্তু যদি পাই ক্লাউডটা দেখতাম, যদি আমি এখানে কার্বনের সিগমা ক্লাউডটার কথা না ভেবে পাই ক্লাউডটা ভাবতাম, ধর এখানে একটা কার্বন আছে আর এখানে একটা কার্বন আছে, তাহলে ওর পাই ক্লাউডটা কিরকম হতো? পাই ক্লাউডটা হতো এরকম, এই একটা আর এই একটা। এবার এদের দুজনকে যদি তুই পাশাপাশি আনো,
তাহলে দে উইল হ্যাভ আ ল্যাটারাল ওভারল্যাপ। তখন এইটুকুনি ক্লাউড হচ্ছে আমার ওভারল্যাপ করছে। তাহলে এটা হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে আমার পাই বন্ড। ঠিক আছে, এইবার দেখো আমি এই গোটা জিনিসটাকে না রোটেট করাতে পারি, এরকম ভাবে রোটেট করাতে পারি। ঠিক আছে, এই ক্লাউডটার কোনো অসুবিধা হবে না। মানে এই বরাবর যদি তুমি একটা অ্যাক্সিস মনে করে নাও, ইমাজিন করে নাও এই বরাবর একটা অ্যাক্সিস আছে, ওই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি কি করছো, তুমি এটাকে রোটেট করাচ্ছ। ঠিক আছে, তাহলে একমাত্র ওই অ্যাক্সিসের ওপর যারা যারা আছে তারা রোটেট করবে না, কিন্তু বাকি চারটে জায়গায় রোটেট করতে পারে, বাকি তিন জায়গায় রোটেট করতে পারে। তো একসময় এটা রোটেট করে কি হয়ে যাবে, একসময় এটা রোটেট করে এরকম হয়ে যাবে। এখানে একটা কার্বন, পিঙ্ক কার্বনটা এখানে, গ্রিন কার্বনটা, গ্রিন কার্বনটা একটু কাছে নিয়ে চলে আসে, কোনো অসুবিধা নেই। এর চারটে ক্লাউড হচ্ছে এরকম, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা। কিন্তু যেহেতু এটা রোটেট করেই দিয়েছো, তাই এর যে গ্রিন ক্লাউডটা আছে সেটা একটা এরকম আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু বাকিগুলো শিফট হয়ে গেছে। একটা এরকম হয়ে গেছে, একটা এরকম হয়ে গেছে, আর একটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যদি চারটে ক্লাউডের নাম দিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 1টা 1 এর জায়গায় আছে, 4টা এখানে চলে এসছে, 2টা এখানে, 3টা এখানে, তাই না? পুরো ব্যাপারটা উল্টে গেছে যেন। আগে এইটা ছিল গ্রিনের 1 2 3 4, আর এটা ছিল পিঙ্কের 1 2 3 4, পিঙ্ক 1 2 3 4, পিঙ্কের 4টা উপরেই আছে, 3টা পেছনেই আছে, 2টা সামনেই আছে, কিন্তু এর যেন 2 3 গুলো একটু উল্টো দিকে ঘুরে গেছে। ঠিক আছে, অথবা তুমি প্যারিটির জন্য, আমি যদি প্যারিটির কথা বলি, ঠিকই আছে, প্যারিটিও চলবে, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক এই জিনিসটাই হচ্ছে কনফরমেশনাল আইসোমার। তাহলে এইটা যদি একটা অবজেক্ট 1 হয় আর এটা যদি অবজেক্ট 2 হয়, তাহলে আমি বলতে পারি 1 and 2 আর কনফরমেশনাল আইসোমার। কনফরমেশনাল আইসোমার, আর সেটাকে শর্টে বলা হয় কনফর্মার্স। ঠিক আছে, কনফর্মার্স। তাহলে আমি একটা অ্যাটম দিয়ে দেখি, এখানে তো আমি ক্লাউড দিয়ে দেখালাম ব্যাপারটা, অ্যাটম দিয়ে ব্যাপারটা বোঝাই। ধরো এরকম একটা কম্পাউন্ড আছে, সি সি এইচ CH3 OH, আর H CH3 OH। তাহলে সোজাসুজি লিখলে কি পাবো, CH3 COH CHOH CHOH CH3। তার মানে হচ্ছে 1 2 3 4 বিউট, এটার নাম হচ্ছে বিউট 2,3, সরি বিউটান, বিউটান -2,3 ডাই অল, বিউটানল, বিউটান ডাইঅল। ঠিক আছে, 2 আর 3 নম্বর পজিশনে OH আছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে সেই ক্লাউড গুলো। এখান দিয়ে একটা ক্লাউড, এখান দিয়ে একটা ক্লাউড, এখান দিয়ে একটা ক্লাউড, এখান দিয়ে একটা ক্লাউড, আর এগুলো হচ্ছে সেই গ্রিন ক্লাউড গুলো। এই একটা ক্লাউড, এই একটা ক্লাউড, এই একটা ক্লাউড, এই একটা ক্লাউড। তো এবার নাম দিয়ে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 যেমন ছিল এখানে, যেমন পিঙ্কও যেমন ছিল, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাই দুটোর মধ্যে সিমিলারিটি পাচ্ছ তো? ওকে, তো এইটাকে বলা হয় হর্স মডেল। ঠিক আছে, স হর্স মডেল। আমরা যদি বন্ড লাইনের স্ট্রাকচার আঁকি তাহলে ব্যাপারটা এরকম লাগবে।
এইটাই আমি এইখানে করতে পারি। দেখো এটাকে ঘোড়ার মতো দেখতে লাগতে পারে, তুমি যদি এটাকে ইমাজিন করো যে এখানে ঘোড়ার মুখটা আর এখানে ঘোড়ার লেজটা, তুমি এটা ঘোড়াও বলতে পারো, কুকুরও বলতে পারো, কিন্তু এটাকে স হর্স মডেল বলা হয়েছে বলে আমি ঘোড়ায় বলছি। ঠিক আছে, বাকি তো জানো চারটে ঘোড়ার পা, ঠিক আছে, চারটে ঘোড়ার পা না, মানে ঘোড়ার চারটে পা। ঠিক আছে, নাও সি দিস মলিকিউল ফ্রম দিস সাইড, তুমি এখানে দাঁড়িয়ে দেখো, তুমি এখান থেকে দেখছো, তাই তুমি এটাকে কিরকম দেখতে পাবে? তুমি ব্যাপারটাকে এরকম দেখবে। এই মাঝখানে একটা কার্বন আছে লাল রঙের, পিঙ্ক কালারেই করে দিই, সামনের দিকটা পিঙ্ক, তার উপর দিয়ে একটা এইচ উঠেছে, এখান থেকে একটা ওইচ নেমেছে, আর এখান থেকে একটা সিএইচ বেরিয়েছে। এবার দেখো সামনে থেকে যদি এই সিটা দেখো, তার এই সিটা ঢাকা পড়ে গেছে, তো পেছনের যে একটা গ্রিন কালারের সি আছে ওটা কিন্তু ওর তলায় ঢাকা পড়ে গেছে, কিন্তু ও খালি ওর এইচ, ওইচ আর সিএসসি গুলো যেন কোথাও থেকে একটা উঁকি মারছে, ওর পেছন থেকে যেন উঁকি মারছে, ঢেকে আছে বাট উঁকি মারছে। নাও this one being the axis, now this being the axis, now rotate the back side, rotate this side, মানে পেছন দিকটাকে রোটেট করো, সামনেটা ফিক্স থাকবে, পেছন দিকটা রোটেট হবে। ক্লকওয়াইজ করো অ্যান্টি ক্লকওয়াইজ করো একই ব্যাপার, যেদিকে খুশি করো ব্যাপারটা একই। তা ধরো তুমি কত ডিগ্রি রোটেট করো, ধরো দেখা যাক তুমি তো রোটেট করালে 60 ডিগ্রি, তাহলে সামনের জিনিসটা একই থাকবে, একটা অরেঞ্জ কালারের সার্কেল, তার মধ্যে একটা পিঙ্ক কালারের কার্বন, ওপরে এইচ, এদিকে ওইচ, এদিকে CH3, আর পেছন দিক দিয়ে এখানে একটা এইচ, এখানে একটা ওইচ, আর এখান থেকে একটা CH3, তাই না? আমি তো গোটা অ্যাঙ্গেল গুলোকে 120 120 120 তে ভাগ করতে পারি, এটা 120, এটা 120, এটা 120, তাহলে এর হাফটা কি হবে? হাফটা 60 হবে, দিস ওয়ান ইজ 60, আমরা আমি 60 ডিগ্রিতে এটাকে টার্ন করিয়েছি। ওকে, now another turn by 60 degree, then the circle is here, the front side is intact, মাঝখানে C, ওপরে একটা H, এই সাইডে একটা OH, এই সাইডে একটা CH3, কিন্তু ব্যাক সাইডের H টা আবার কোথায় চলে এসেছে? ইট ইজ অলসো রোটেটেড বাই 60 ডিগ্রি, ব্যাক সাইডের H টা চলে এসেছে OH এর পেছনে, ব্যাক সাইডে OH টা চলে গেছে CH3 এর পেছনে, আর ব্যাক সাইডের CH3 টা চলে গেছে ওই H এর পেছনে। তাহলে নাও দিজ আর দা 3 পজিশন, ঠিক আছে? এই পজিশন গুলোকে বলা হয় ইক্লিপসড, এই পজিশন গুলো বলা হয় ইক্লিপসড, ঢাকা পড়া, ইক্লিপসড। আর এই পজিশনটা বলা হয় স্ট্যাগার্ড, স্ট্যাক করে আছে, আড়াআড়ি রয়েছে, তাই এটার নাম হচ্ছে স্ট্যাগার্ড। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমি আরো ঘোরাতে পারি, আরো কয়েকবার, বেশ কয়েকবার ঘোরাতে পারি, 60 60 60 করে টোটাল আমি এটাকে এরকম 6বার ঘোরাতে পারি, যাতে আমি অরিজিনাল স্ট্রাকচারটা রিগেইন করতে পারি। ওকে, তাহলে এটাকে আরো 60 ঘোরাও, এখান থেকে তুমি এটাকে আরো 60 ডিগ্রি ঘোরাও, তাহলে অরেঞ্জ সার্কেলটা অরেঞ্জ সার্কেল রইলো, অরেঞ্জের ওপর দিয়ে চলে গেল হচ্ছে পিঙ্ক গুলো,
পিঙ্ক হচ্ছে সি, এইচ, ওএইচ, CH3, আর গ্রিন গুলো হয়ে যাচ্ছে এখানে CH3। এবার দেখো CH3টা না, CH3 ঠিক উল্টো দিকে, এইচ এর ঠিক উল্টো দিকে, আর ওএইচ এর ঠিক উল্টো দিকে। তাহলে এটাও আমার স্ট্যাগার্ড পজিশন, এটাও আমার স্ট্যাগার্ড। আরো এটাকে 60 ডিগ্রি ঘোরাও, আরো এটাকে 60 ডিগ্রি ঘোরানো হলো। মাঝখানে রয়েছে সি, অরেঞ্জ পিঙ্ক কালারের সি, এইচ, ওএইচ, CH3, আর হিডেন হয়ে যাচ্ছে কি কি, এইচ এর পেছনে চলে যাচ্ছে ওএইচ, ওএইচ এর পেছনে চলে আসছে CH3, আর CH3 পেছনে চলে আসছে এইচ। আরো ঘোরাও 60 ডিগ্রি। ওকে, আরো 60 ডিগ্রি ঘোরানো হলো। তাহলে মেটেরিয়ালটা হয়ে যাবে এরকম। সামনের দিকে পিঙ্ক গুলো যেমন আছে আছে সি, এইচ, ওএইচ, CH3, আর পেছন দিকে গ্রিন গুলো যেন অ্যাপ্রোচিং টু দা অরিজিনাল পজিশন, OH, CH3, এইচ। এটাও 60 ঘুরেছে। এবার তুমি যদি আরো 60 ঘোরাও ফাইনাল বারের মতো, দেখো 5খানা 60 অলরেডি হয়ে গেছে, 1 2 3 4 5 আছে, এখানে 60 লিখিনি। লাস্ট টাইম তুমি যদি 60 করো তাহলে ও অরিজিনাল পজিশনে ফিরে যায়, তাহলে এখানেও 60 ডিগ্রি, এখানেও 60, মানে 360 ঘুরলো অরিজিনাল পজিশনে ফিরে গেল। তাহলে হোয়াট উইল বি দিস 6 আর কল্ড, দিস 6 আর কল্ড কনফর্মার্স অফ ইচ আদার। আচ্ছা, তার মানে কি খালি 60 ডিগ্রি ঘুরতে পারে? না, 1 2 3 4 5 যে কোনো খুশি ডিগ্রিতে ঘুরে পেছনটা থাকতে পারে সামনের কম্পারিজনে। একটা লিকুইডের মধ্যে যখন এরকম কোনো কার্বন কম্পাউন্ড থাকে সলিউশনে বা পিওর লিকুইড হিসেবে, তখন ওর মধ্যে আসলে সলিডের মধ্যেও তাই, একটা অর্গানিক কম্পাউন্ড যখন অনেকগুলো অ্যামাউন্টে থাকে, তো একটা দুটো মলিকুল থাকে না, কোটি 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 মলিকুল থাকে, অ্যাভোগাড্রো নাম্বার মলিকুল থাকে। তাহলে প্রত্যেককে না একই রকম প্যাটার্নে পাওয়া যায় না, ঠিক আছে? এগুলোকে যদি আমি রোমান নাম্বার করি, ধর এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, কেউ হয়তো 1 এর মতো দেখতে, কেউ হয়তো 5 এর মতো দেখতে, কেউ হয়তো 2 এর মতো দেখতে, কেউ হয়তো 3 এর মতো দেখতে। সবার স্টেবিলিটি সেম নয়, সবার ক্যাপাবিলিটি, রিঅ্যাক্টিভিটি কোনটাই সেম নয়। তাই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় একই তো জিনিসে তৈরি মেটেরিয়াল, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এগুলো হয়ে যায়, ঠিক আছে? আমি যদি একটা গ্রাফ আঁকি, এখানে এদিকে রাখি এনার্জি আর এদিকে রাখি স্ট্রাকচার, তাহলে এখানে আমি লিখছিলাম এনার্জি আর এখানে লিখছি আমি ওই 1 2 3 4 5 আর 6, এদের যদি আমি এনার্জিটা ড্র করি, তাই আমি দেখতে পাবো এনার্জিতে 1টা ছিল পেছনে পেছনে, ওটা না খুব আনস্টেবল হয়ে যাচ্ছে, কারণ প্রথমটার জন্য দ্বিতীয়টা জায়গা পাচ্ছে না। তাহলে ওর এনার্জিটা হয়ে যাবে সব থেকে উঁচুতে, ওর এনার্জি হয়ে যাবে এরকম জায়গা। 2 এনার্জি একটু কম, 3 এনার্জি আবার উঁচু। কেন কম? কারণ 2 এতে ওটা গ্যাপে গ্যাপে পড়ে গেছে, 3 তে আবার উঁচু, কেন? ওটা আবার পেছনে গেছে। কিন্তু প্রথমটা মতো অত উঁচু নয়, কারণ এইচ এর পেছনে এইচ, ওইচ এর পেছনে ওইচ, CH3 পেছনে CH3 নেই, অন্য কারোর একটা পেছনে সে লুকিয়েছে। তাহলে এখানেও এনার্জি বাড়ছে কিন্তু অতটা বাড়ছে না। 4 এ সব থেকে কম। কেন 4 এ সব থেকে কম? কারণ 4 এ জাস্ট অপোজিটে যে যে বসার শেষে সেই অপোজিটে বসেছে, যেমন এটা সব থেকে স্টেবল, কেউ কাউকে রিপেল করছে না, কেউ কাউকে পুশ করছে না। ডান দিক বাঁ দিকে যখন বসে তখন কি করে? রিপেল করে, মানে এরা দুজন দুজনকে পুশ করার চেষ্টা করছে।
এখানে এরা দুজন দুজনকে পুশ করার চেষ্টা করছে। এই পুশ টুশ দেখা যায় না এখানে, কারণ এখানে ওরা অপোজিটে বসে আছে। যেহেতু এরা অপোজিটে বসে আছে ডায়াগোনালি, পুশটা মিনিমাম, তার জন্য এটার স্টেবিলিটি অনেক হাই। ওকে, সেই জন্য এদের এনার্জি লেভেল অনেক লো। ঠিক তেমনি 5 এরটা একটু বেশি, 6 এরটা আবার একটু কম। 5 এরটা এখানে গেল, 6 এরটা এখানে গেল, আবার 1 এরটা এখানে চলে গেল। আমি যদি এখানে 1টা আবার রিপিট করি তাহলে দেখবো এই 1 এর লেভেল ইকুয়াল হয়ে গেছে। এটা হচ্ছে আমার 1, একটু বেঁকে গেল। এটা হচ্ছে আমার 2 আর 5, এটা হচ্ছে আমার 3 আর 5, এটা 3 আর 5, এটা হচ্ছে 4 and 2 and 6, আর এটা হচ্ছে আমার 4। এই হয়ে যাচ্ছে আমার গ্রাফটা। তাহলে দে আর কনফর্মার্স। এর মধ্যে 1 আর 3 আর 5 কে বলা হয় ইক্লিপসড কন্ডিশন, যেহেতু ঢাকা পড়ে আছে। ইক্লিপসড। আর বাকি তিনটে হচ্ছে স্ট্যাগার্ড আর স্ট্যাগার্ড। তার মধ্যে 4টা আবার ঠিক অপোজিট, তাই জন্য এনার্জি সব থেকে তলায়, এটাকে বলা হয় অ্যান্টি, আর বাকিগুলোকে বলা হয় গছে। Okay, so these are the conformers of organic compound. খেয়াল করে দেখো, যে স্ট্রাকচারই হোক না কেন, কোনো অ্যাটম কিন্তু জায়গা বদল করছে না। আমরা যখন স্ট্রাকচারাল আইসোমার পেয়েছিলাম, প্রত্যেকটা জায়গাতে অ্যাটলিস্ট একটা করে অ্যাটম অন্ততপক্ষে জায়গা চেঞ্জ করছিল। ওই বক্সের বাইরে থেকে খুলে বক্সের বাইরে লাগাচ্ছিলাম, বক্সটা খুলে তার ভেতরে জিনিসপত্র লাগাচ্ছিলাম, বন্ড গুলোকে শিফট করিয়ে, অ্যাটম গুলোকে শিফট করিয়ে টটোমার, রিং চেন আইসোমার করছিলাম। এইগুলোতে দেখো কোথাও কোনো অ্যাটম নিজের জায়গা বদল করছে না, কোথাও বন্ড ঘুরছে, কোথাও মিরর ইমেজ তৈরি করছে, এরকম ভাবে হচ্ছে ব্যাপারগুলো। এগুলো কিন্তু কোথাও কোনো অ্যাটম চেঞ্জ করে না বলে এদের কোনো নোমেনক্লেচারের কোনো চেঞ্জ হয় না। তাহলে এই যে তিনটে স্ট্যাগার্ড পজিশন, এগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি, আর এগুলো হচ্ছে গছে। এটাও গছে, এটাও আমার গছে, আর বাকি তিনটে ইক্লিপস। এটা টোটাল ইক্লিপস, বাকিগুলো পার্শিয়াল। এই কয়েকদিন আগে সোলার ইক্লিপস, লুনার ইক্লিপস দুটোই হলো না 1 মাসের মধ্যে। 15 দিনের মাথায় মাথায় চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দুটোই হলো। ইটস আ রেয়ার ফেনোমেনা। তার মানে এখন আর্থ, সান আর মুন একই প্লেনে আছে, সেই জন্য বারবার হচ্ছে। তো বাকিগুলো পার্শিয়াল ইক্লিপস, এটা হচ্ছে টোটাল ইক্লিপস। আচ্ছা, হিয়ার কামস mechanism of organic compound. আমাদের কনফর্মার্স দিয়ে কিন্তু আইসোমারিজম শেষ, এবার হচ্ছে মেকানিজম। This is very important chapter because it will carry your board exams marks too. Very important for class 12. Okay. Mechanism of organic compound. কি আছে? Now, how does reaction happen? রিঅ্যাকশন ব্যাপারটা কি? হোয়াট ইজ রিঅ্যাকশন? এটা লেখার আগে লেট মি এক্সপ্লেন হোয়াট ইজ রিঅ্যাকশন।
ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ রিয়াকশন। রিয়াকশন হচ্ছে একটা সাবস্ট্রেট রাখা আছে, এই সাবস্ট্রেটের মধ্যে তুমি কন্ডিশনে চেঞ্জ করলে, কন্ডিশন অল্টার্ড, এই কন্ডিশন অল্টার্ডে ওই সাবস্ট্রেটটা আর স্টেবল থাকতে পারে না, তাহলে এটা কি হয়ে যায়, আনস্টেবল সাবস্ট্রেট হয়ে যায়। আনস্টেবল সাবস্ট্রেট, then a stable form is produced which is suitable for the condition altered. সাবস্ট্রেট কন্ডিশন অল্টার করলে সেখানে ভালো থাকে না। আই এম নট হ্যাপি, আই এম নট হ্যাপি, তাহলে কি করবি, তাহলে চল ভেঙে যা, অন্য কিছু হয়ে যা, এমন একটা ফর্ম নিয়ে নে যেটা তুই হ্যাপি থাকবি। ওকে, তাহলে ও কি করলো, ও নিজের শেপ, সাইজ, স্ট্রাকচার এটসেট্রা চেঞ্জ করে নিল। ঠিক আছে, কন্ডিশন অল্টার্ড, তাহলে এই স্টেবল ফর্মটা এটা তৈরি হলো, এটাই হচ্ছে আমার প্রোডাক্ট। ঠিক আছে, তো এইভাবে রিয়াকশনটা হয়, সাবস্ট্রেট থেকে আমি একটা কন্ডিশন দিই, সেই কন্ডিশন ওর আনস্টেবল ফিল করে, তাই জন্য ও নিজের ফরমেশনটাকে চেঞ্জ করে প্রোডাক্ট হয়। যেমন ধরো H2O লিকুইড, আমি এটাকে কি করলাম 120 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, তাহলে H2O মলিকিউলগুলো কি হয়ে যাবে, আনস্টেবল H2O হয়ে যাবে, আনস্টেবল লিকুইড হয়ে যাবে, আনস্টেবল লিকুইড H2O হয়ে যাবে। তখন কি করে যাবে, H2O গ্যাস হয়ে যাবে, এটা কিন্তু তখন স্টেবল 120 ডিগ্রি, কিন্তু এটা স্টেবল ফর্ম অফ ওয়াটার। রিয়াকশন হয়ে গেল, তাহলে দিস রিয়াকশন ইজ কল্ড বয়েলিং রিয়াকশন। সেটা বয়েলিং না ইভাপোরেশন সেটা আমরা জানবো না যতক্ষণ পর্যন্ত ব্যাপারটাকে ফিজিক্যালি না দেখবো। ওপরের সারফেস থেকে হলে ইভাপোরেশন, সব সারফেস থেকে হলে মানে কনভেকশন কারেন্ট তৈরি করে হলে তখনই হয়ে যাচ্ছে এটা বয়েলিং। কনভেকশন কারেন্টটা খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, হাউ রিয়াকশন হ্যাপেন্স, রিয়াকশনের মানে হচ্ছে অ্যাকচুয়ালি বন্ড ব্রেক প্লাস বন্ড মেক। তাহলে এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে যদি আমি এক্সপ্লেন করি, তার মানেটা কি দাঁড়াচ্ছে, তার মানেটা হচ্ছে যে স্টেবল সাবস্ট্রেটটা আছে, তার মানে সাবস্ট্রেট কোন একটা পিকুলিয়ার কন্ডিশন, ব্রেকিং অফ বন্ড, ঠিক আছে, মেকিং অফ বন্ড, সরি রিফরমেশন, ব্রেকিং অফ বন্ডের পর কি হচ্ছে রিফরমেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট, তারপর মেকিং অফ বন্ড which gives us product and byproduct, and this reformation condition is called transition state. This is called reform structure is called transition state, মানে এখানে ও সাবস্ট্রেটও না, এটা ওখানেও প্রোডাক্টও না, এই জায়গাটাকে আমি আইসোলেট করতে পারবো না। This is the thing how the reaction happens. প্রথমে বন্ড ব্রেক করে, তারপর ব্যাপারটা ওরিয়েন্ট করে, তারপর বন্ড মেক করে প্রোডাক্ট তৈরি হয়ে যায়। আর অনেক সময় কি হয়, একটা সাইড প্রোডাক্ট তৈরি হয় যেটাকে বাই প্রোডাক্ট বলি। ঠিক আছে, যেমন ধরো
সল্ট অ্যান্ড অ্যাসিড অ্যান্ড বেস ক্ষেত্রে সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হলো। এখানে সল্ট হচ্ছে মেন প্রোডাক্ট আর ওয়াটার হচ্ছে আমার বাই প্রোডাক্ট। তাহলে দিস ইজ হাউ দ্য রিয়াকশন অফ titration or acid base reaction happens. আচ্ছা, এটাকে যদি আমি আচ্ছা বন্ড ব্রেকের সময় কি হয়? বন্ড ব্রেক মানে বন্ড ব্রেকে এনার্জি অ্যাবজর্ব হয়। কিছু একটা ভাঙতে গেলে আমাদের দেখবে এনার্জি দিতে হয়। হাতুড়ি দিয়ে বাড়ি মারছো, মাথার উপর হাতুড়িটা তুললে হিট হিট, ঠিক আছে? ভাঙতে গেলে এনার্জি সাপ্লাই করতে হয়, ঠিক আছে? এনার্জি অ্যাবজর্পশন, অ্যাবজর্ব হয়। আর বন্ড মেকে তাহলে উল্টোটা হবে, এনার্জি রিলিজ হয়। খেয়াল করে দেখো, জল যখন ভেপার হয় বয়েলিং এর সময়, খুব সহজে এটা বোঝা যায়। তুমি ওয়াটারকে লিকুইড নাও, ওয়াটারের তো 3টে ফেজ আছে, তুমি ওয়াটারকে লিকুইড নিলে, এবার তুমি দেখো এটাকে গ্যাস বানাচ্ছ, তার মানে কি হচ্ছে? এটা বন্ড ব্রেক হচ্ছে। আর তুমি এটাকে সলিড বানাচ্ছ, সলিড ওয়াটার যেটাকে আইস বলে, আর গ্যাসিয়াস ওয়াটার যেটাকে ভেপার বলে। তাহলে এখানে কি হচ্ছে? বন্ড মেক হচ্ছে। এবার তুমি দুটোর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি করবে? লিকুইড থেকে গ্যাস করতে গেলে তুমি কি করবে? হিট দেবে না ওকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবে? নিশ্চয়ই তুমি ওকে ফ্রিজের মধ্যে ঢোকাবে না, নিশ্চয়ই ওকে আগুনের উপর রাখবে। তাহলে এটা হচ্ছে হিট সাপ্লাই। তুমি এক্সটার্নাল থেকে হিট সাপ্লাই করলে ও এনার্জি অ্যাবজর্ব করে নিল। আর এখানেও কি করবে? ওখানেও হিট রিলিজ, হিট রিলিজ। তাইও তুমি ফ্রিজের মধ্যে ঢুকিয়েছো, কারণ ফ্রিজ হিট টানে, টেনে পেছন দিয়ে বার করে দেয়। এসির পেছনে বা ফ্রিজের পেছনে কখনো দাঁড়িয়ে দেখবে পুরো গরম হয়ে থাকে। কেন? ভেতরে যত গরম আছে সব কিছুকে টেনে ও আউট 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 বলে এক্সিট করে দিচ্ছে, ঠিক আছে? তার মানে ঠান্ডা করতে গেলে ও হিট রিলিজ করতে হয়, ঠিক আছে? এবং তখনই ওর বন্ডটা ব্রেক করে ও সলিড হয়। তাহলে এর থেকে আমরা বোঝা যাচ্ছে যে বন্ড ব্রেকিং এনার্জি অ্যাবজর্ব করে, বন্ড মেকিং এনার্জি রিলিজ করে। তাহলে ধরি এইখানে আমার একটা গ্রাফ আছে, যার ওয়াই সাইডে আছে এনার্জি আর এক্স সাইডে আছে আমার টাইম। আর এইখানে আমার সাবস্ট্রেটের এনার্জি লেভেল আছে, সাবস্ট্রেটটা এই এনার্জিতে বিলং করে। এটা হচ্ছে সাবস্ট্রেট এনার্জি লেভেল। তাহলে ফার্স্টে ও বন্ড ব্রেক করবে, বন্ড ব্রেক করা মানে ও এনার্জি অ্যাবজর্ব করলো। তাহলে এই পোর্শন পর্যন্ত কি করলো? এনার্জি অ্যাবজর্ব করে এইখানে গেল, আর ওপরে যেতে পারছে না। তাহলে এই পোর্শনটা বলা হয় ট্রানজিশন স্টেট, রিফর্মড কন্ডিশন, ঠিক আছে? এরপর কি করছো? এরপর স্টেবল হওয়ার চেষ্টা করছে। তার মানে এই পোর্শনটা হচ্ছে ওর এনার্জি রিলিজড। তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট এনার্জি লেভেল, এটা হচ্ছে আমার প্রোডাক্ট এনার্জি লেভেল। তাহলে এইভাবে ও প্রথমে অ্যাবজর্ব করে ওল্ড বন্ড গুলো ব্রেক করে, ঠিক আছে? আর রিলিজ করে নিউ বন্ড ফর্ম করে। তাহলে আমি এখানে লিখতে পারি সামনে ওল্ড বন্ড ব্রেক, নিউ বন্ড ফর্ম, দ্যাট ইজ অ্যাজ এ হোল রিয়াকশন। যেমন ধর একটা এক্সাম্পল, তোমরা যারা আইসিসি পড়েছিলে তোমরা অ্যালকিন পড়েছিলে, অ্যালকেন পড়েছিলে, অ্যালকাইন পড়েছিলে। ওখানে দেখবো একটা রিয়াকশন মনে থাকার কথা, অ্যালকোহল থেকে অ্যালকিন।
অ্যালকোহল টু অ্যালকিন। ওখানে তোমাদের এই রিয়াকশনটা ছিল C2H5OH তার সঙ্গে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হয়ে যায় C2H4 প্লাস H2 ও, তাই তো? তাহলে এটা ছিল আমার রিয়াকশনটা। তার মানে কি হচ্ছে, H2SO4টা ওয়াটারটাকে টেনে নিচ্ছে। কি করে টানছে, কি করে বা C2H4 তৈরি হচ্ছে? তার জন্য আমাকে প্রথমে দেখতে হবে C2H5OH টা কেমন দেখতে। C2H5OH ছিল সেরকম দেখতে, CCHHOH আর H, এটা ছিল স্ট্রাকচারটা। ওকে, আমি পৌঁছাবো কোথাতে, পৌঁছাবো কোথায়, যেতে কোথায় চাইছি, যেতে চাইছি আমি এইখানটাতে, C ডাবল বন্ড C HH HH, এইখানটা হচ্ছে আমার অবজেক্টিভ, এখানে আমি যাব। তাহলে শুরু করছি আমি ওপর থেকে, শেষ করছি আমি এইখানে। দেখি তো বন্ড ব্রেক আর বন্ড ব্রেক কিভাবে হচ্ছে। তাহলে ফার্স্টে কি হয়, ফার্স্টে এই দুটো বন্ড ব্রেক করে যায়, ঠিক আছে? দুটো নয়, একটা বন্ড ব্রেক করে, অ্যাকচুয়ালি এই বন্ডটা ব্রেক করে যায়। ব্রেক করে কি হয়, ইলেকট্রনটা অক্সিজেনের দিকে চলে আসে। কেন না, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, আমরা পিরিয়ডিক টেবিলে পড়ে নিয়েছি। তাহলে এই বন্ডটা ব্রেক করে এরকম হয়ে যায়। C সিঙ্গেল বন্ড C H H ডট 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 OH H H H, তার মানে কি হচ্ছে, এখানে বন্ড ব্রেক হচ্ছে। আরেকটা বন্ড কিন্তু অ্যাকচুয়ালি ব্রেক হয় ওই সময়, সেটা হচ্ছে এই বন্ডটা। কিন্তু যতক্ষণ এটা ব্রেক হয় তখন কিন্তু এইখানে একটা বন্ড মেক হতে শুরু করে। তাহলে পরের স্টেপে কি হয়ে যাবে ব্যাপারটা, এখান থেকে এটা হলো, পরের স্টেপে হয়ে যায় C H H C H H ডট 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 H ডট 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 ডট। তা বোঝা যাচ্ছে তো, এইটা ব্রেক করছে, এটা মেক করছে। তাই লাস্ট স্টেপে গিয়ে ডবল বন্ড। ওকে, মেকিং এর বলটা আমি একটু অন্য কালারে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মেকিং এর বলটা আমি লালে দেখাই, ঠিক আছে? আর ব্রেকিং এর বন্ডটা আমি ওইটাতে দেখিয়েছি, এই ডটেডে দেখিয়েছি, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমি একটু ফ্রেশ করে দেখাই কি হচ্ছে ব্যাপারটা। এখানে তো দুটো জিনিস হচ্ছে, তাই একটু কনফিউজিং। এটা হলো C H H ডট 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 OH সিঙ্গেল বন্ড C H H H। এইবার এখানে আমার এই বন্ডটা এবার ডিফর্ম করবে, আর এইখানে বন্ডটা ফর্ম করবে। ওকে, সো দিস ইজ দ্য হোল মেকানিজম অফ দ্য রিয়াকশন। সো আমাকে তাহলে কি দেখতে হবে, বন্ড কোথায় ভাঙছে, কি করে ভাঙছে, কোন কন্ডিশনে ভাঙছে, কে ভাঙছে এসে, সেটা। আরেকটা দেখতে হবে বন্ড কোথায় ঘটছে, কেন ঘটছে, কার সাথে ঘটছে, কি কন্ডিশনে ঘটছে সেটা। তাহলে এইভাবে ছিল C2H5OH হয়ে গেল C2H4। আচ্ছা, এখানে কিন্তু একটাই প্রোডাক্ট আছে তাই নয়, এটা আমার সাবস্ট্রেট, ওকে, এটা আমার প্রোডাক্ট, ওকে, বাট এখানে একটা বাই প্রোডাক্টও আছে। বাই প্রোডাক্টটা কি, বাই প্রোডাক্ট হচ্ছে এইগুলোকে ভুলে গেলে চলবে না। এখানে একটা OH আছে ভদ্রস্থ, এখানে একটা H আছে ভদ্রস্থ। তাহলে এটা কি করবে, অক্সিজেনটা OH-টা মাইনাস হয়ে বেরিয়ে গেছে, এখান থেকে OH মাইনাস হয়ে বেরিয়েছে, এখান থেকে H প্লাস হয়ে বেরিয়ে যায়। কোথাও না কোথাও H প্লাসের সঙ্গে OH-টা এখন ডট 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 বন্ড করে H2O বানাচ্ছে। তাহলে এটা হলো আমার বাই প্রোডাক্ট, এটা হলো আমার বাই প্রোডাক্ট।
তাহলে সব জায়গায় এই ডট 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 ডটের খেলাটা একটা চলছেই। দ্যাট ইজ দ্য বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং ফেনোমেনন। So now let's see how many types of bond breaking are there. Types of bond breaking. এটা হচ্ছে দু রকম, একটাকে বলে হোমোলাইটিক আর এটা বলে হেটেরোলাইটিক। ঠিক আছে, বন্ড ব্রেকিং আরেকটা নাম হচ্ছে বন্ড ক্লিভেজ। বন্ড ক্লিভেজ, ঠিক আছে। তাহলে হোমোলাইটিক ক্লিভেজ এন্ড হেটেরোলাইটিক ক্লিভেজ মানেটা কি? মানে আমি দুটো অ্যাটম নিয়েছি, দুটো অ্যাটমের মাঝখানে দুটো একটা বন্ড আছে, বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন আছে। এবার ইলেকট্রনটা আইদার মাঝখানে থাকতে পারে অর কোনো একটা দিকে ঘেঁষে থাকতে পারে। কেন ঘেঁষে আছে না, হেটেরোলাইটিকের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি মানে যে কোনো একটা অ্যাটম মাস্ট বি গ্রেটার দ্যান electronegativity of A. Electronegativity of B greater than electronegativity of A. But in case of the other one, in case of homolytic, electronegativity of A and electronegativity of B must be or almost must be equal. তাহলে এখানে কি হচ্ছে, ইলেকট্রনটা মাঝখানে থাকছে, এখানে ইলেকট্রনটা একটা সাইডে সরে থাকছে। নাও একজন অন্ধকে বলো, এই একটা কাঁচি চালা, বলে কোথায় চালাবো, বলে বুঝে নে না, ঠিক মাঝখানে মাঝখানে চালাস, তুই তো টাচ করে বুঝতে পারিস, ঠিক মাঝখানে মাঝখানে চালাস। ঠিক আছে বলে ও দুদিকে হাত বাড়ালো, দেখলো কখন কোথায় দাঁড়ালে ও এ আর বি দুজনকেই ইকুয়ালি টাচ করতে পারছে। প্রথমে দেখো এর কাছে চলে গেছে, আরে না না না, এর থেকে দূরে যায়, এর থেকে দূরে যায়। ঠিক আছে, মানে ওকে তুমি এখানে দাঁড় করিয়ে দিয়েছো। ঠিক আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এজনকে টাচ করলো, আরে বি কে হাতে পাচ্ছে না। ঠিক আছে, হবে না হবে না, আমি তো এইদিকে সরে আছি। বলে ও কি করলো, ও একটু এই সাইডে সরে এলো। এবার ও বি কে কাজ করতে হচ্ছে, এ কে কাজ করতে হচ্ছে, না না হবে না হবে না, তাহলে আমি একটু এই সাইডে সরে আছি। বলে ও মাঝখানে চলে এলো। এবার তুমি বলো কাটো, ও ঘ্যাচাং করে এখান থেকে কেটে দিল। ঠিক আছে, আমরা বোঝার সুবিধার জন্য এটাকে এরকম ভাবে দেখাই। জিগজ্যাগ, জিগজ্যাগ, হ্যাঁ এটা এস নয় কিন্তু জিগজ্যাগ, জিগজ্যাগ এরকমও দিতে পারো, যতবার খুশি দিতে পারো। ঠিক আছে, জিগজ্যাগ। ওই একই লোককে তুমি এখানেও দাঁড় করিয়ে দিয়েছো, অন্য লোক হতে পারে কিন্তু সেও একই রকম ভাবেই কাজটা করবে, চোখ বাঁধা, অন্ধ যদি না বলতে চোখ বাঁধা। এইটাও তুমি মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছো। এবার একে তুমি একে বললো কাটতে, ও কি করবে, এখান দিয়ে কেটে দেবে। দুজনেই মাঝখান থেকে কাটছে, কিন্তু কিন্তু দুজনের প্রোডাক্টটা না আলাদা আলাদা হচ্ছে। খেয়াল করে দেখো, এইখানে তৈরি হচ্ছে এ প্লাস আর বি মাইনাস। কেন না, এই বন্ডের যে ইলেকট্রন গুলো ছিল দুটোই তো বি এর ইলেকট্রন নয়। আমরা কোভ্যালেন্ট বন্ডে পড়েছিলাম তো, একজন বন্ধু একটা দিল, একটা পোর্শন দিল, অন্যজন বন্ধু আরেকটা পোর্শন দিল, তার মানে এর মধ্যে এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এর, একটা ইলেকট্রন বির। যখন কাটা পড়লো তখন তো দুটোই বির কাছে চলে গেছে, বি নিজেরটাও এসছে, এরটাও এসছে, তাই বি হয়ে গেল বি মাইনাস আর এ হয়ে গেল এ প্লাস। কিন্তু উল্টো দিকে এটা কি হলো, এটা এর কাছে নিজের ইলেকট্রন ফেরত চলে গেল, বির কাছে নিজের ইলেকট্রন চলে গেল। এ ডট আর বি ডট এদেরকে বলা হয় আয়ন, আর এদেরকে বলা হয় ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল, ওকে। তাহলে এভাবে হতে পারে দুখানা, একটা হোমোলাইটিক একটা হেটেরোলাইটিক। এবার শুরুতে কি কি থাকতে পারে, শুরুতে শুধু এ বি থাকবে তাই নয়, এরকমও থাকতে পারে এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস। প্রত্যেক জায়গাতে আমি হেটেরোলাইটিক
কাটতে পারি, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি হেটারোলাইটিক কাটি, এখানে তো দুটো ইলেকট্রন আছে, তাহলে এটাকে যদি হেটারোলাইটিক কাটি তাহলে এরকম দুখানা জিনিস হতে পারে। একটা হচ্ছে এ আর বি প্লাস, এর কাছে দুটো ইলেকট্রন চলে গেল, আর এটা ধরে এ টু প্লাস আর বি মাইনাস, বির কাছে দুটো ইলেকট্রন চলে গেল। এখানে কাটলে হতে পারে এ টু মাইনাস, এর কাছে দুটো ইলেকট্রন প্লাস বি, এদের সবার কাছে দুটো করে ইলেকট্রন আছে, সব বন্ডে দুটো করে ইলেকট্রন আছে। আর এটা হতে পারে হচ্ছে এ আর বি মাইনাস, বির কাছে দুটো ইলেকট্রন। সব হেটারোলাইটিক হচ্ছে, একজনের কাছে দুটো ইলেকট্রন আছে, একজনের কাছে ফাঁকা ঢনঢনে গোপাল। আর লাস্টেরটা হচ্ছে এ প্লাস, এ টু প্লাস বি টু মাইনাস, এ টু প্লাস আর বি টু মাইনাস, বি এর কাছে দুখানা চলে গেছে, তাহলে বি অলরেডি একটা মাইনাস ছিল, তার সেকেন্ড মাইনাস পেয়ে গেল, আর এ অলরেডি একটা প্লাস ছিল, সেকেন্ড প্লাস হয়ে গেল। আর হচ্ছে এ আর বি, এর কাছে দুখানা ইলেকট্রন চলে গেল, ওর পজিটিভ চার্জটা নিউট্রাল হয়ে গেল, বির নেগেটিভ চার্জটা নিউট্রাল হয়ে গেল। তাহলে এইরকম ভাবে আমি হেটারোলাইটিক ক্লিভেজের থ্রু দিয়ে ডিফারেন্ট ডিজাইন তৈরি করতে পারি। লেটস ডু ইট ইন আ ফ্রেশ ওয়ে, লেটস টেক আ ফ্রেশ পার্সপেক্টিভ। Okay, let's erase this, erase this, erase this. This one is A plus, দুটো ইলেকট্রন, B minus, দুটো ইলেকট্রন, B minus. Now ও আইদার এখান থেকে কাটছে or ও এখান থেকে কাটছে। এখানেও তাই ছিল, আইদার এখান থেকে কাটবে নয়তো ও এখান থেকে কাটবে। তাই যখন এদিক থেকে কাটছে তখন হয়ে যাচ্ছে এটা গ্রিনটার জন্য হচ্ছে এ টু প্লাস আর বি মাইনাস, কারণ বির কাছে দুটো ইলেকট্রন। আর রেডের যখন কাটছে, রেডের জন্য যখন কাটছে তখন ওটা হয়ে যাচ্ছে এ দুটো ইলেকট্রন, এ দুটো ইলেকট্রন আর বি প্লাস, বি প্লাসের কাছে কোনো ইলেকট্রন নেই, ঠিক আছে? সেকেন্ড কেসটা হচ্ছে এ মাইনাস, মাঝখানে দুটো ইলেকট্রন রেখে বি, এখানেও আমার আইদার এদিকে কাটবে অর আমার এদিকে কাটবে। তাহলে ফর গ্রিন ওয়ান দ্যাট উইল বি এ প্লাস বি মাইনাস, বির কাছে দুটো ইলেকট্রন চলে গেছে। দেখো গ্রিনটা তো এর সাইড থেকে কাটছে, হ্যাঁ। আর যদি আমি রেড সাইড থেকে কাটি ফর দ্য রেড ওয়ান, তাহলে বি থেকে দেখো ইলেকট্রনটা এর দিকে চলে গেল, তাহলে এ টু মাইনাস আর বি প্লাস। সিমিলারলি আমি এখানেও রেড কাট আর গ্রিন কাট করে নিতে পারি। রেড কার্ডে হয়ে যাচ্ছে এ, এর কাছে দুটো ইলেকট্রন, এর পজিটিভ চার্জটা ইলেকট্রনটা নিয়ে নিউট্রাল হয়ে গেল, আর বি, বির কাছে কোনো ইলেকট্রন নেই, বি নেগেটিভ চার্জটা নিজে ইলেকট্রনটা ডোনেট করে নিউট্রাল হয়ে গেল। আর গ্রিন কাটে তুমি যদি গ্রিনের পোর্শন থেকে কাটো তাহলে এ হয়ে যাবে টু প্লাস, নিজে ইলেকট্রনটা আরো একটা চলে গেছে, আর ওটা হয়ে যাবে বি টু মাইনাস। অলরেডি একটা মাইনাস ছিল, তারপরে আরো দুটো ইলেকট্রন চলে এসে ও ডাবল মাইনাস হয়ে গেছে। এইভাবে আমার ডিফারেন্ট আয়ন্স তৈরি হতে পারে। ঠিক তেমনি আমি যদি এই একই ইনিশিয়াল কম্পাউন্ড গুলো নিয়ে শুরু করতাম, এ বি মাঝখানে দুটো ইলেকট্রন, এর মাথায় প্লাস, তাহলে এটাকে যদি হোমোলাইটিক্যালি কাটতাম তাহলে আমার চলে আসতো এ ডট প্লাস আর বি ডট। চার্জের কোনো চেঞ্জ কিন্তু এখানে হলো না। ঠিক তেমনি এর মাথায় মাইনাস রেখে যদি আমি বিটার সঙ্গে হোমোলাইটিক কাটতাম তাহলে হয়তো এ ডট মাইনাস আর বি ডট।
সিমিলারলি এ প্লাস আর বি মাইনাস কে রেখে যদি আমি হোলাইটিক কাটতাম, তাহলে সেটা হয়ে যেত এ প্লাস ডট আর বি মাইনাস ডট। কারোর কোনো চার্জের চেঞ্জ হচ্ছে না, এবং লেফট হ্যান্ড সাইডের টোটাল চার্জ রাইট হ্যান্ড সাইডের টোটাল চার্জের সামেশনের সাথে ইকুয়াল থাকছে। চার্জ ব্যালেন্স হচ্ছে, মাস ব্যালেন্স হচ্ছে, দুটোই ব্যালেন্স হচ্ছে, দুটোই ইকুয়াল নাম্বারে থাকছে রাইট অ্যান্ড লেফটে। তাহলে দিস আর হাউ দ্য রিঅ্যাকশন স্টার্টস। আরেকটা আছে বন্ড মাইগ্রেশন। বন্ড ব্রেকিং এর মতো অনেক সময় বন্ডটা না ব্রেক করে বন্ড জাস্ট ঘুরে যায়, তখন সেটাকে বলা হয় বন্ড মাইগ্রেশন। ওয়াই ডবল বন্ড ওয়াই ডাবল বন্ড, এটাকে বলা হয় বি টু বি মাইগ্রেশন। বন্ড থেকে বন্ডে গেল, ডবল বন্ড ওয়াই মাথায় উঠে পড়লো। বন্ড মানে তো দুটো ইলেকট্রন, তাহলে ওয়াই এর মাথায় এখন দরকার একটা লোন পেয়ার চলে এলো, তাই এটা বলা হয় বি টু টি মাইগ্রেশন। বন্ড টু টপ, এটা হচ্ছে বন্ড টু বন্ড, এটা হচ্ছে বন্ড টু টপ। টপে যখন উঠছে কিন্তু দুটো ইলেকট্রনকে নিয়ে উঠছে, এই বন্ড মানেই দুটো ইলেকট্রন ছিল, এই দুটো ইলেকট্রন দুজনেই এখানে চলে গেছে। এখানে বন্ড মানে দুটো ইলেকট্রন ছিল, ওরা দুজনেই এখানে এসছে। আরেকটা হচ্ছে টপ টু বন্ড, মাথার ওপর থেকে সাইডে পড়েছে, এটাকে বলা হয় টি টু বি, টপ টু বন্ড। ঠিক আছে, তাহলে এরকম ভাবে ওদের একটা শিফট হয়। এখানেও চার্জের গল্প আছে। ঠিক আছে, ধরো এটা নিউট্রাল ছিল, তাহলে এখানে জিরো চার্জ, এখানে জিরো চার্জ, এখানে জিরো চার্জ, এখানে হয়ে গেছে কি এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে, মাঝখানটা জিরো রয়ে গেছে। ঠিক আছে, কেন না এই ইলেকট্রনটার মধ্যে, এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন তো এইটারও, এখানে যে ছিল তারও, তো এখানে যদি আমি এক্স ধরি, এখানে যদি আমি জেড ধরি, তাহলে এরকম ভাবে বলতে পারি। তাহলে এক্স এর মাথায় আগে জিরো চার্জ ছিল, সেটা হয়ে গেল প্লাস। ওয়াই এর মাথায় জিরো ছিল, জিরোই রইলো। ওয়াই খালি এদিক থেকে ঘুরে ওদিকে ফেলেছে, ও দুটোতেই কিন্তু ইকুয়ালি পার্টিসিপেট করছে। আর জেড এর মাথায় কিছু ছিল না, ও একটা ইলেকট্রন বাইরে থেকে পেয়ে গেল মাইনাস। এখানেও ভাবো তুমি তিনজনের মাথাতে জিরো, তাহলে এক্স হয়ে যাবে প্লাস, ওয়াই হয়ে যাবে মাইনাস, আর জেড হয়ে যাবে জিরো। কেন? অবশ্যই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ওয়াই এর একটা এক্স এর, পাই ইলেকট্রন দুটোর মধ্যে যখন টানলো তখন যেটা তো নিলই, এক্স এরটাও নিয়ে গিয়েছে, তাই এক্স হয়ে গেছে প্লাস, নিচে হয়ে গেল মাইনাস। এখানেও ভাবো তিনজনে জিরো আছে, জিরো জিরো জিরো, তাহলে এখানে যাবে প্লাস আর এখানে যাবে মাইনাস। কারণ এবার দুটো ইলেকট্রন, যে দুটো ইলেকট্রন এখানে বসে আছে টপে, সেটা এখানে চলে এসছে। তাহলে জেড এর নিজস্ব ইলেকট্রন ছিল না, ওয়াই নিজের লোন পেয়ারটাকে জেড এর দিকে দিয়ে জেডটাকে মাইনাস করেছে, তাই না? তাহলে বলতো এইখানে যদি আমি একটা জিনিস দেখাই, CH3 C ডবল বন্ড O CH3, ঠিক আছে, এবার যদি আমি এটাকে এখানে তুলে দিই, তাহলে স্ট্রাকচারটা হয়ে যায় CH3 C সিঙ্গেল বন্ড O CH3। কার্বনের মাথায় কি চার্জ হবে, অক্সিজেনের মাথায় কি চার্জ হবে? এটা একটা বন্ড টু টপ মুভমেন্ট হয়েছে। কেউ বলতে পারবে এটা দেখে? সৌম্য, রুদ্র,
হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, বলতে হবে এটা কি কোথায় কি ইয়ে হয়েছে?